সবার উদ্বেগ চাউনিতে সুজানা বেশ বিভ্রান্তিকর অবস্থায় পড়ে গেল। সবাই তার দিকে তাকিয়ে আছে। সুজানা সবার মুখ দর্শন করে নিল আরও একবার। এখানে কি কিছু হয়েছে? আদিপ তাকে দেখে ছুটে গেল, আঙ্গুল টেনে ধরে মুখ তুলে তাকিয়ে বলে, সুজন, আজকে ছুটি নাই? সুজনা তার সাথে মৃদু হাসল, দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো নাই। অনা এগিয়ে বলল, সুজান, অভি, কাচি, অচুপ। আদিপ গ্লাস নিয়ে পানি খাওয়ার মতো দেখিয়ে বলল, অভি পানি খাচ্ছে। তারপর কাশি উঠে গেছে, চোখ লাল হয়ে গেছে। কথাগুলো শুনে সুজানা হাসি পেল। সে চুপ থাকলো। অন্য কিছু ঘটেছে এখানে। সে বেশ বুঝতে পারছে, কাশি উঠলে চোখ লাল হয়, চাহনি দুর্বহ হয়। সুজানা এতগুলো দিনে এইটুকু বুঝেছে, অভিক ফারদিনের চোখ তার দিকে এলেই মায়ার সাগর পরিণত হয়। সুজানা সেটাকে সংখ্যায়িত করতে গিয়ে দ্বিধায় পড়ে বারবার। ছাত্রী হিসাবে সেনের চোখে অবশ্যই দেখতে পারে, কিন্তু অমর্ষ চাউনিতে সে তাকায় যার প্রবল অধিকারবোধ থাকে। কিন্তু সুজানা কি এমন করেছে? আজকাল তার অনুপস্থিতিতে তাকে নিয়ে বিস্তার আলোচনা হয়, তা বেশ বুঝতে পারছে সে। আরে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আনিকার কথায় ধ্যান ভাঙল সুজনার। আদিবের হাত ধরে এগিয়ে যেতেই খুঁতখুত করে কেসে উঠল আভিক। সে আবারও থেমে গেল। সালমা বেগম ছেলেকে হাত ধরে টেনে সোফায় বসালেন, পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলেন, পানিটা খা অভি, কথা শুনিস না আমার। অনা কপালে হাত দিয়ে বলল, অভি, তোমার বেশি অসুখ? আনিকা বলল, হ্যাঁ অসুখ। আপনি ম্যাডামকে নিয়ে উপরে যান, অনেক খেলেছেন আজকে। আচ্ছা সুজন, চলো চলো। সুজানা তাদের সাথে যাওয়ার সময় আরও একবার তাকালো পিছু, তারপর সোজা হেঁটে চলে গেল। সুজানা যেতেই মমতাজ বেগম বড়সড় একটা ধমক ফেলল। সালমা বেগম বললেন, মা, আপনি কথা বলার সময় একটু হুঁশিয়ারে বলবেন। মুখে যা বলে আসে তাই বলে দিলে তো হয় না। বৃদ্ধা পানের মধ্যে সুপারি আর চুন লাগাতে লাগাতে বলো, হ্যাঁ আমি ভুল, তুমি সঠিক বৌমা। ছোট খোকা, তোর বউকে বলে দে চোখ কান যেন খোলা রেখে চলে। কিছুদিন বাদে তোর ছেলের বউ আসবে, নিজেও শাশুড়ি হতে যাচ্ছে। আমার চাইতো খারাপ শাশুড়ি যেন না হয় তোর বউ। বলেই তিনি দিয়ে চলে গেলেন ধীর পায়ে হেঁটে। সালমা বেগম আজিম সাহেবের দিকে তাকালো, বলল, মা কি বলে গেল? মায়ের বয়স হয়েছে, সব কথা কান নিতে নেই সালমা। সবগুলো পড়া একেবারেই শুরু করে পড়িয়ে দুজনকে ছড়া পড়তে দিল সুজনা। ওরা বইয়ের আঙুলে টিপে পড়তে পড়তে সুজনার দিকে মুখ তুলে তাকালো। সুজনা বলল, একটা কাজ করতে পারবেন? সুজনের জন্য তারা উৎসুক হয়ে তাকালো। সুজন ব্যাগ থেকে আভিকের ট্র্যাক সুইটারটা শপিং ব্যাগ বের করে বলল, এটা চাচ্চুকে দিয়ে আসুন অভি। সুজন, অভি জন্য কাপড় আনছে? আচ্ছা। আবিদ বলল, না আমি যাব। সুজনা বলল, আচ্ছা আচ্ছা বাপু, দুজনই নিয়ে যান, এক্ষুনি চলে আসবেন কিন্তু। হ্যাঁ। ওরা দুজনে চলে গেল দৌড়ে। কিছু পরই ফিরে এলো ব্যাগটা হাতে নিয়ে। সুজনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অভি বলছে নিবে না। কেন নেবে না? এটা ঠিক করে দিয়েছি তো। বলবেন এটা সুজনা নিয়ে যাবেন। আর না, অভি বলছে সুজনকে নিয়ে যেতে। আমাকে যেতে? কপাল হাত দিল সুজনা। ব্যাগটা কেড়ে নিয়ে বলল, ওকে যাওয়ার সময় দিবে। হাত ভর্তি ইমিটেশনের চুড়ি আর নতুন কানের দুল, নাকের দুল পরিহিত মর্জিনার ট্রে নিয়ে ভিতরে প্রবেশ করল। টেবিলের ওপর ট্রে রেখে বলল, বাপের বাড়ি থেকেই মাত্র ফিরলাম, এই বাড়ির মানুষ আমার ছাড়া আন্দার বুঝলা। সুজনা হাসল, আপনাকে তো আজ সুন্দর লাগছে। ছোট বাবুও বলছে
আমারে নাকি নতুন মেহমানের মতো লাগতেছে, কিন্তু মেহমান ভেবে কেউ তো আর বসায় বসায় একবেলা খাওয়াবো না। নতুন শাড়িটাও বদলাইতে পারলাম না, কাজ আর কাজ, বাপরে বাপ। নাও তোমার খানা, খাইয়া লও মর্জিনা। যেতেই আদিপ গাল চেপে হেসে বলল, মর্জিনা লাল চুড়ি পরছে। সুজনা ফিক করে হেসে উঠে বলল, আল্লাহ, ওটা দাদু, মর্জিনা দাদু। সুজনা আবারও হেসে উঠে গাল টেনে দিয়ে মগ তুলে চুমুক বসাতে ব্যতিক্রমী স্বাদ লাগায় নাক মুখ কুচকে নিল। টের পেল তা কফি নয়, এত সুন্দর হয়েছে চায়ের রঙটা। তাও বিষাদ ঠেকল সুজনার কাছে, ঠিক ওই চোখের চাউনি যেমন ছিল। রান্নাঘরে বাজার ঢোকার আনিকা আসতে পারল না। মর্জিনার মাধ্যমে খবর পাঠালো সুজনা যাওয়ার আগে যেন দেখা করে যায়। সুজনা অনা আর আদিপকে পরিয়ে মাথা হাত বুলিয়ে আদর করে দিল। কখনো আবার দেখা হয় তাদের সাথে, তারা এত আদরের মানে বুঝল না। তবে খুশি হয়ে সুজনাকে শক্ত করে জড়িয়ে ধরল। সুজনা তাদের আদর করা শেষে আবিকের ঘরের দিকে উকি ঝুঁকি দিল। ঘরটা হালকা আলোকিত, জানালার বাইরে বহুদূরে অন্ধকার তারবিহীন খোলা আকাশ দেখা যাচ্ছে। রিগাল রকিং চেয়ারটা দুলছে। সুজনা ভেবেছিল হাওয়ায় দুলছে উঠে, খেয়াল করে দেখল আসনটি একজন দখল করে বসে রয়েছে। বুঝতে পেতে হলো না কে হতে পারে। নিশ্চিন্তে মনে প্রশ্ন করল, ট্রাকস্যুটটা কি রিডিং রুমে রেখে যাব স্যার? দুলতে থাকা রকিং চেয়ারটা স্পিড কমে এলো। কিছু পরে চেয়ার ছেড়ে দাঁড়ালো অভিক। হেঁটে গিয়ে ঘরের বাল্ব জ্বেলে দিয়ে বলল, ভেতরে আসুন। সুজনার ভিতরে পা রাখল। অভিক ফোনের চার্জার সরিয়ে ল্যাপটপে চার্জিংয়ে রেখে বলে, বেডের উপরে রাখুন, আপনার পারিশ্রমিক কত? সুজনা ব্যাগটা বেডের উপর রেখে বেরিয়ে যেতে উদ্যত হয়ে বলল, ওটার জন্য পারিশ্রমিক লাগবে না। দাঁড়ান, যাবেন না। সুজনা সত্যি সত্যি গেল না, দাঁড়িয়ে থাকলো। তবে দাঁতে ভীষণ লাগলো তার। আর জীবনও কোনো কাপড় চোপড় নিয়ে যাবে না সে। যদিও আজকের পর এই বাড়িতে কখনোই আসবে সে জানে না। আবিক ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই ব্যাট সাইডের টেবিল কেঁপে উঠল, ফোনটা বেজে উঠল। ড্রয়ার থেকে সাদা কাগজ নিয়ে ফোনটার দিকে তাকিয়ে এক পলক সুজনার দিকে তাকালো। সুজনা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আবিক ফোনটা রিসিভ করে লাউড স্পিকার করে দিল। সাইব ওয়াহিদের এ সময় কি প্রয়োজন হতে পারে? দুপাশেই সালাম আদান প্রদান হলো। সুজনা অন্যদিকে মনোযোগ রেখেছে। আচমকা পরিচিত গলার আওয়াজ শুনে স্তব্ধ হয়ে গেল সে। সাইব ভাই ফোন করার সময় পেল না আর। আবিক ফারদিন বলছি, আপনি সাইব ওয়াহিদ? জি, আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। আমাদের টিমে একজন সদস্য আপনার বাচ্চাদের পড়িয়েছে গত 1 মাস। কাল থেকে অন্য একজন যাবে। আবিক সুজনার দিকে অত্যাধিক বিস্ময় তাকালো। সুজনা তাকে পিছু করে কাচুমাচু করে দাঁড়ালো। যিনি পড়াতেন উনি কেন আসবেন না আর? ও হ্যাঁ, তা অন্য কোথাও চাকরি হয়েছে, সে টিউশনিটা করতে চায় না, তাই কাল থেকে একটা ছেলে যাবে পড়াতে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। জি, রাখতে পারেন। কলটা টুট করে কেটে গেল। সুজনা ধীরে ধীরে সামনে ফিরল। চোখ ফ্লোরে রেখে বলল, আমি বলতে চাচ্ছিলাম আদিপদের আম্মুকে কাল যিনি পড়াতে আসবেন তিনি আমার চাইতেও ভালো পড়ান। আবিক কোনোরূপ প্রশ্ন করল না। বলল, নিচে যান, আপুর সাথে যা বলার বলে নিন। আপনার পারিশ্রমিক নিচে গিয়ে হাজির হবে। সুজনা মাথা নেড়ে রুমের বাইরে বেরিয়ে গেল। আবিক দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে ডাকল, সুজনা। আমার প্রশ্নের উত্তর? সুজনা শুনলে নিশ্চয় ফিরত। সুজনার বক্তব্য শুনে সবাই অসীম বিস্ময় নিয়ে তাকালো একে অপরের দিকে। সব বিস্ময়কর চাউনি দেখে সুজনা বিভ্রান্তিতে পড়ে গেল। সবাই প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সে কোনো অপরাধ করে বলেছে। আনিকা মুখ খুলে অনেকক্ষণ পর
ভার মুখে বলল, মাত্র তো 1 মাস পড়ালেন, এটা ভারী অন্যায় হয়ে যাচ্ছে সুজনা। সুজনা ধীরে সুস্থে বুঝিয়ে বলল, চাকরির পাশাপাশি ওদের পড়ানোটা খুবই টাফ হয়ে যাচ্ছে, নইলে যে করেই হোক পড়াতাম, সমস্যা নেই। ওদের যে পড়াবেন উনি অনেক ভালো পড়ায়। সালমা বেগম এতক্ষণে চুপ ছিলেন, এবার সামনে এসে বললেন, তোমাকে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, টিউশনি ছেড়ে দেবে এটা তো একবারও কাউকে বললে না। একটু ভালো পড়ায় বলেছে তাই দামে উঠে গেছো, তাই না? সুজনা কাচুমাচু করে মাথা নামিয়ে নিল। পিছন থেকে বিদ্যা ডাক দিয়ে বললেন, ছোট বৌমা, মেয়েটা তোমার বাড়িতে আর আসবে কেন এভাবে বলছো? শেষবার একটু মিষ্টি করে কথা তো বলতে পারো। সালমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। এই মেয়ে এই বাড়িতে শেষবার কখনই হতে পারে না। এই মেয়ে ওনাকে না জ্বালিয়ে এত সহজে ছাড়বে না, অসম্ভব। অনার আদিপ দুহাতে মিনিকে খেতে খেতে সুজানার কাছে এলো, বলল, সুজান কালকে আসবে না? সুজানা মলিন মুখে সবার দিকে চোখ বুলিয়ে খানিকটা নিচু হয়ে তাদের আদর করল, বলল, আসবো কোনো একদিন, আপনাদের কি করে ভুলি। আচ্ছা। সুজনা মমতাজ বেগমকে সালাম করে বলল, আসি দাদু, ভালো থাকবেন। চুলের রং কিন্তু খুব গাঢ় হয়েছে। বিদ্যা হেসে উঠলেন, বলেন, আমার ছোট দাদুভাই এনেছে মেহেদিটা, ভালোই রং। এই দেখো হাতটাও লাল হয়ে গেছে। তুমি কিন্তু মাঝে মধ্যে এসো, আজ হোক কাল আত্মীয়র বাড়িতে তো বউ হয়ে যাচ্ছই, বিনা দ্বিধায় আসতে পারো তুমি। সুজনা মেকি হাসল। আঞ্জুমানা বেগমকে সালাম করতে যেতেই উনি আটকে বুকে জড়িয়ে ধরলেন। সুজনার মুখে হাত বুলিয়ে বলেন, এমন মেয়ে ঘরে ঘরে হোক। তোমার মা কত লাকি জানো? আমি ভীষণ লাকি যে আমার আম্মা আমাকে সব কিছুতে সাপোর্ট করে। আম্মার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া। খুব ভালো থেকো। আমার বোনের চোখে একদম খাঁটি সোনা ধরা পড়েছে, ওর বাড়ি আলোকিত করে দেবে তুমি। সুজনা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আনিকা বলল, বড় মামি? মায়ের ছোট বোন সুজনা। আমার সম্বন্ধ বড় মামি নিয়ে গিয়েছিল। ও আচ্ছা। আঞ্জুমানা বেগম বললেন, কি আজব মেয়ে তুমি, মায়ের কাছ থেকে কিছুই জেনে নাওনি। এমন হলে চলে? বিয়ে, স্বামী আর সংসার, এগুলো জন্য তো নারী জাতিতে এত লড়াই, এত সংগ্রাম। তোমার মাকে দেখো। অবশ্যই এখন এই বয়সটাতে সবই গুরুত্বহীন মনে হতেই পারে, তবে একদিন অনেক দূর অবধি শেকড় গেড়ে গেল না, পিছু ফিরে তাকাতেই হবে, মুখ ফিরিয়ে রাখতে পারবে না আর। সুজনা বড়সড় একটা দম ছেড়ে দিল, খুব গোপনে। পিছু ফিরে তাকালেই সে শুধু একটা নক্ষত্র দেখতে পায়। ওই সেগুন বাগিচার বৃষ্টি ভেজা শেষ বিকালটা তার জন্য দায়ী। আর এক মুহূর্ত দাঁড়াতে চাইল না সুজনা। চলে যেতে উদ্যত হতেই সালমা বেগমে গোমরা মুখ তাকে যেতে বাধা দিল। তার উপরে এই মহিলা এত রোষ কেন? ছেলের চোখে সুজনার জন্য মায়া দেখা যায় বলে? সুজনা সালাম করে বলল, সেলাই শেষ হলে কাপড়গুলো আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দেব আন্টি। আমার ওপর কি রেগে আছেন আপনি? সালমা বেগম চোখ তুলে সরাসরি চাইলেন সুজনার দিকে। মিনমিন করে বললেন, কোনো রাগ নেই, যেখানেই থাকো ভালো থাকো। তোমার এত সাধ্য নেই আমাকে খুশি করার, তাই রেগে আছি কিংবা রাগ আছে ধরে নিলে কোনো সমস্যা নেই। সুজনা নিজেকে সামলে নিল। এগিয়ে গিয়ে আনিকাকে বলল, আপনি ছোট একটা কেক চেয়েছিলেন, আমি আমার ভাইকে দিয়ে পাঠাবো। 1 পাউন্ডের দিলে তো সবাই খেতে পারবেন না, তাই 3 পাউন্ডের একটা বানিয়ে পাঠিয়ে দেব। আমার ওপর রাগ রাখবেন না, আমি নিরুপায়। আর আমাদের বাসায়ও যেতে পারবেন। যাবেন কেমন? আনিকা মাথা দুলালো। চেষ্টা করব। মমতাজ বেগম বললেন, আমাদের তো যেতে বললে না বোন। সুজনা
জিভে মাথায় কামড় দিয়ে বলল, আপনি যাবেন ওনাদের সাথে? যাব, তোমার বিয়ে খেতে যাব, আমি কর্ণপক্ষ থাকবো আর কি। সুজনা সেসব কথা এগোতে দিতে চাইল না। এসব কথা শুনে তার অস্বস্তি বাড়ে। আম্মাকে এবার পুরোপুরি বারণ করে দেব সে কোনো বিয়ের শাদী কথাবার্তা যেন আর সামনে না বলে। মর্জিনা একটা কাগজ এনে উসখুস করতে করতে সবার দিকে তাকালো। সুজনার পাশে এসে বলল, নাও তোমার জিনিস, বাবুর কাপড় সেলাই করে আনছো তা পারিশ্রমিক। সুজনা দোতলায় তাকালো এক পলক। শূন্য রেলিং। কাগজটা নিয়ে হাতের মুঠো পিষে নিয়ে বলল, আসি কেমন বাবুরা, আসি। অনার আদিপ কার্টুন দেখা বন্ধ করে সুজনার দিকে চাইল পিট পিট করে। সুজনা দরজার কাছে গিয়ে আরও একবার ফিরে চাইল। অজানা কারণে চোখ দুটো ভিজে উঠছে বারবার, যেন নোনা জল উতলে উতলে উঠছে। বন্ধনহীন মানুষগুলোর জন্য মনটা কেমন করছে। বন্ধন থাকলে কি হতো? দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। বাড়িটা গেট পেরিয়ে গেল, কিন্তু কেউ পিছু ডেকে জানতে চাইল না আপনি একা যেতে পারবেন। ঘোর সন্ধ্যায় তারবিহীন আকাশের নিচে ছাদে এক কোণায় সুজনার সংখ্যায়িত সেই নক্ষত্রটি তখনও তার যাওয়া দেখছিল নিশ্চিন্তে। ড্রাইভারকে দিয়ে কাছাকাছি একটা রিকশা রাখা বন্দোবস্তটা কিছুদিন আগে থেকেই চালু হয়েছিল। আস্থা রীতি। রিকশা পাওয়ায় বাড়ি পৌঁছাতে দেরি হলো না সুজনার। কারো সাথে কোনোরূপ কথা না বলে রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়েছে ক্লান্তি মেটাতে। হাতের মুঠো কাগজটা রয়ে গেছে এখনও। খুলতেই একটা 100 টাকার নোট পেল। সামান্য কাজটার জন্য 100 টাকা অনেক বেশি। অকারণে চোখের কোণায় এসে জমা জলটুকু মুছে সুজনার কাগজটা ভালো করে মেলল সন্দেহের সাথে। কিছু লেখা থাকবেই। তার সন্দেহ মিলে যাওয়াটা অবাক হলো না সে। কাগজটা মেলতে দেখল লেখাগুলো ভেসে উঠল গুটি গুটি অক্ষরে। নতুন জীবনে নতুন চাকরি, সব কিছুর জন্য শুভকামনা। পড়াশোনায় মনোযোগ রাখবেন। চেনা জানার খাতিরে আপনার পরীক্ষার খাতাটা আমি আলাদা করে খুঁজে নিতে পারি, কিন্তু লেখা চাইতেও বেশি নাম্বার দিতে পারি না। আপনি আমার একটা ভালো ছাত্রী সুজনা, আপনার উপর বিশ্বাস আছে আমার। সুজনা কাগজটা মুছতে নিল, ডুকরে কেঁদে উঠল, আপনার আপনি। অনেকগুলো দিন পর বটতলী রেল স্টেশনে বন্ধুমহলের ভিড় জমে উঠেছে। রঙিন শাটলে জানালা দিয়ে মুখ বের করে উদাসীন হয়ে তাকিয়ে থাকতে বন্ধুদের চোখে পড়ল সুজনাকে। শান্তা জানতে চাইল, কি হলো দোস্ত, কোনো সমস্যা? সুজনা মাথা দুলালো দুপাশে, বলল, অনেক নোট বাকি পড়ে আছে, অনেক পড়াও জমে গেছে, কখন কি করব কে জানে। পরীক্ষার দিনও এগোচ্ছে, এত প্যারা আর নেওয়া যাচ্ছে না। মেহুল বলল, তুই ওসব নিয়ে ভাবছিস কেন? আমরা সবাই তোর দলে। অনেক পড়া জমিয়ে ফেলেছিস, তাই বলে টেনশন করে মাথা নষ্ট করার কোনো মানে আছে? শান্তা বলল, আহারে চাপলেস থাক দোস্ত। আহির বলল, আজ থেকে তোর চাকরিতে জয়েন না? অভিক স্যারের বাড়ি টিউশনটা ছেড়ে দিলি? সবাই একে অপরের দিকে তাকালো। তোর নিশ্চয় কিছু হয়েছে। মেহুল বলল, আমি সাইফের কাছ থেকে শুনেছি কিছু। সুজনা বিস্ময় নিয়ে বলল, কি শুনেছিস? সবাই কৌতূহলী হয়ে তাকালো। নিখিল বলল, কি বিয়ে টিয়ে নাকি? তার মানে বিয়ে জমবে। ওরে মেহুল, তোর আগেই সুজনার তো। সুজনা থামিয়ে দিয়ে বলল, চুপ করবি তোরা নাকি? নেমে যাব। সবাই চুপ করে বসলো। কোনো বিয়ে ঠিয়ে আমি এখন করছি না। হ্যাঁ, এটা সত্যি, কথাবার্তা চলছিল। মেহুল তো এমন হয়, এখানে নাচানাচি কি আছে? তোরা চাস আমার বিয়ে হয়ে যাক এখন? একদম না বান্ধবী। তাহলে একদম চুপচাপ থাক। জাইন বলল, এক লেখাপড়া মাথা নষ্ট করে দেবে ভাই, তার মধ্যে তোরা বিয়ে শাদির কথা ভাবিস কি করে সেটাই বুঝি না।
নিখিল তার মাথা চাপড়ে দিয়ে বলল, মেয়ে হলে এতক্ষণে আমি 4 বাচ্চার মা হতাম শালা। কোনো কিছু চাপ নাই, শুধু ওয়া ওয়া সামলাতাম। কিন্তু আফসোস, আমারে কেউ বিয়ে করার কথা বলে না। সবাই হেসে উঠল একসাথে। সুজনা হেসে উঠল তাদের সাথে। নিখিল হাসতে হাসতে বলল, মেয়েরা বিয়ে দিলে নিজেরাই কাঁদে, আর ছেলে বিয়ের কথা বললে ছেলের বাপ মা কাঁদে। সবাই আরেক দফা হেসে উঠল। সুজনা হাসি থামিয়ে বলল, থামবি? সারাক্ষণ কেমন ফাজলামি করিস। পুরোটা পথ বন্ধুমহলের মাতামাতি হাসাহাসি তালে কেটে গেল। ক্যাম্পাসে পৌঁছে ক্লাসের দিকে ছুটল সবাই সময় দেখে। সুজনা পুরো 3-4টা ক্লাস করল এক নাগারে। একটা ক্লাসও তার মন বসল না। চায়ের ট্রের মাঝখান থেকে কফির মগটা নিয়ে আভিকের দিকে বাড়িয়ে দিল সালমা বেগম। বলল, অভি, কফিটা নে। অভি কফিটা নিল এক হাতে, অন্য হাতে ফোন। সালমা বেগম উকি দিয়ে বলল, ফোনে কাকে দেখছিস? আবির মায়ের প্রশ্নে চোখ তুলে তাকালো। ফোনটা দেখতেই সালমা বেগম দেখলেন ইংরেজি ভাষায় কি কতগুলো লেখা। আজিমুল ফারদিনের পাল্লায় পড়ে লেখাপড়া ছেড়ে এই বাড়িতে বসতি গড়েছে সেই কখন। লেখাপড়া সব ভোলার পথে। এত ইংরেজি মাথায় ঢুকে না আজকাল। অনা আর আদিব এসে অভিকে গলা জড়িয়ে ধরল। অভি, ক্রিকেট খেলবো, এখন পড়ার সময়। জুনিয়র রিডিং রুমে যান, টিচার আসবে। সুজান আসবে না, অন্য টিচার আসবে। না, যাবো না। আনিকা এসে বলল, যাও, দুজন গিয়ে চুপচাপ পড়তে বসো, নইলে তোমাদের পাপাকে ফোন দিচ্ছি, বলবো আসার সময় যাতে কিছু না আনে, খালি হাতে ফিরে। আব্বু পচা। হ্যাঁ পচা, যাও পড়তে যাও। সুজানাকে বলবো খুব মার দিতে। সালমা বেগম বলেন, সুজনা? আনিকা থমকে গেল। ও সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। অভি, ওদের কিছু বলো। কলিং বেল বেজে উঠল তক্ষুনি। মর্জিনা দৌড়ে গিয়ে খুলে দিতেই শ্যামবরণ হ্যাংলা পাতলা একটা ছেলেকে দেখে বলল, পড়াতে আইসো? জি। আবিদ এগিয়ে গেল। ছেলেটা সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। অভি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কি চিনি? আপনি চিনবেন না, তবে আমি চিনি। আমি কমার্স কলেজের স্টুডেন্ট। গুড জব, ভিতরে এসো। ওদের ধৈর্য নিয়ে পড়াতে হবে, ভীষণ দুষ্ট। পারবো আমি। অল দ্য বেস্ট। টিচারের কাছে কোলে করে নিয়ে আসলো আভিক। কোনো মতে দুজন পড়তে বসবে না, এত বিচ্ছু হলে চলে? আভিক দোতলা থেকে নেমে এসে বসতে যাবে, তখনই আবার কলিং বেল বেজে উঠল। মমতাজ বেগমকে ধীর পায়ে হেঁটে আসতে দেখে আবিক এগিয়ে গিয়ে হাত ধরে এনে সোফায় বসিয়ে দিতে বৃদ্ধা তাড়া দিয়ে বললেন, আগে দেখো কে এসেছে। আবিক দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আন্টি দরজাটা কেন বন্ধ করে? দরজা খুলে দিতে মালিকে দেখে ভুরু কুঁচকে এলো তার। মালি কাগজের কার্টুন বাড়িয়ে দিয়ে বলল, বাবু অল্প বয়সী এক ছোকরা এটা দিয়ে গেছে, বলছেন সুজনা নাকি পাঠিয়েছে। আবিক কার্টুনটা দেখলো, নিয়ে গেল ভিতরে। মমতাজ বেগম জানতে চাইল, এটা কি দাদু ভাই? কেক সুজনা পাঠিয়েছে। বৃদ্ধা চোখ মুখ উজ্জ্বল দেখালো, তোমার জন্য? আবিক হাসলো, আমার জন্য কেন কেউ কেক বানাবে? তুমি একটা ভালোবাসা দাদু ভাই। অভিক কার্টুন খুলতে খুলতে আবারও হাসলো। কার্টুনটা খুলতে বেরিয়ে এলো একটা চকলেট কেক। আনিকা এসে বিস্ময় নিয়ে বলল, ওমা, কেক পাঠিয়েছে? এটা কয় পাউন্ড হবে রে অভি? 4। দেখেছিস, কেক পাঠিয়ে দিয়েছে। সুজনার কাছে থাকলে আমি ওর কাছ থেকে শিখে নিতাম। ইস, কি সুন্দর। শিখে নাও নাতবো। কীভাবে দাদু? সুজনাকে তোমার কাছে নিয়ে আসো। উনি আসবেন না।
এমনি এমনি কেন আসবেন, বন্ধু করে নিয়ে আসো। বন্ধু মানে? আবিক বলল, আপু কাটার নিয়ে এসো। আনিকা কাটার আনতে ছুটল। এলো সুজনার সাথে ফোনে কথা বলতে বলতে। আপনি তো 4 পাউন্ডের কেক পাঠালেন সুজনা, এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা, খেতে নিশ্চয়ই খুব মজা হবে। আর একটা গুড নিউজ, আপনার টিচার কিন্তু কেকটা বেশ ভালো করে দেখছেন। উনি খাবেন? সত্যি? আরে হ্যাঁ, আমি কাটা নিয়ে যাচ্ছি। আনিকা সেখানে যেতেই আবির চোখ তুলে বলল, কার সাথে কথা বলছো? না এমনি, তুমি কাটো। আবির জাস্ট এক পিচ কেটে মমতাজ বেগমকে খাইয়ে দিল, নিজে একটু মুখে দিল। আনিকা বলল, কেমন হয়েছে অভি? খুব মজার কেক, যেমন হয় তার চাইতে একটু বেশি। পরোক্ষ প্রশংসা। ফোনের ওপাশে সুজনা খুশি হয়ে নিজের মুখ চেপে ধরল। আনিকা বলল, ভালো করে প্রশংসাটুকু করতে পারিস না গাধা।